বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আবারও স্বাগতম আমার ভিডিও টিউটোরিয়ালসে। বর্তমানে বাংলাদেশ ও সারা বিশ্বে করোনা ভাইরাস অর্থাৎ কোভিড-19 জনিত যে মহামারী দুর্যোগ চলছে, এই মুহূর্তে তোমরা যারা বাসায় বসে পরিবার পরিজনকে নিয়ে নিরাপদে সুস্থ আছো এবং বাসায় তোমরা তোমাদের অধ্যবসায় বা পড়াশোনা চালিয়ে যাচ্ছ, তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি আমার টিউটোরিয়ালসে। পড়াশোনার জন্য কোনো হ্যাম্পার না হয়, ক্ষতি না হয়, বর্তমান সরকার সেই উদ্যোগ নিয়েছেন। শিক্ষা মন্ত্রণালয় উদ্যোগে সারা বাংলাদেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত শিক্ষকবৃন্দ তারা তাদের বাসায় বসে অনলাইনে ভিডিও টিউটোরিয়ালস তৈরি করে শিক্ষার্থীদের পৌঁছানোর দায়িত্ব নিয়েছে এবং সেসব শিক্ষকদের মধ্যে আমিও চেষ্টা করছি আমার প্রিয় শিক্ষার্থীদের তাদের যে কোর্স রয়েছে, আমি যেগুলো ক্লাস পাই তার গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে টিউটোরিয়ালস তৈরি করবার। তো এই ছোট্ট প্রয়াস, আশা করছি তোমাদের চলমান পড়াশোনার ক্ষেত্রে এই টিউটোরিয়ালসটি একটু হলেও সহায়ক হবে, কাজে লাগবে। তো আমি কথা না বাড়িয়ে আমি আমার আজকে নির্ধারিত টপিক এর ভিডিও টিউটোরিয়াল শুরু করতে যাচ্ছি। আমার উপস্থাপনে আছে মিরশফিউল ইসলাম, ইনস্ট্রাক্টর টেক, ডিপার্টমেন্ট অফ ইলেকট্রনিক্স, চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট, চট্টগ্রাম। আজকে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল অর্থাৎ যার সাবজেক্ট কোড হচ্ছে 66712, এই সাবজেক্টের ষষ্ঠ অধ্যায় ইলেকট্রিক্যাল পাওয়ার অ্যান্ড এনার্জি, এই চ্যাপ্টার নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। সবাই আশা করছি মনোযোগ সহকারে এই টিউটোরিয়ালসটি দেখবে এবং বোঝার চেষ্টা করবে। ষষ্ঠ অধ্যায়ে যে বিষয়গুলো নিয়ে আলোচনা আছে সিলেবাস ভিত্তিক কারিগরি শিক্ষা বোর্ডের যে সিলেবাস অনুযায়ী, এই চ্যাপ্টারে আলোচনার বিষয়গুলো হচ্ছে ইলেকট্রিক্যাল পাওয়ার এবং এনার্জি সংজ্ঞা এবং পাওয়ার এবং এনার্জির ইউনিট বিভিন্ন একক আছে। 6.3 নম্বর আর্টিকেলে আছে ইলেকট্রিক পাওয়ার এবং এনার্জির মধ্যকার সম্পর্ক, ইলেকট্রিক পাওয়ার এবং এনার্জি পরিমাপের জন্য যে ধরনের ইনস্ট্রুমেন্ট ব্যবহার হয় সেই ধরনের ইনস্ট্রুমেন্টের নাম এবং তাদের সংযোগ, এবং পাওয়ার এবং এনার্জি সম্পর্কিত যে ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো রয়েছে সেগুলোর সলিউশন। তো আমরা প্রত্যেকটা আর্টিকেলই একটু একটু আলোচনা করার চেষ্টা করব। শুরুতে ইলেকট্রিক পাওয়ার নিয়ে একটু কথা বলি। তোমরা যারা সাধারণ বিজ্ঞান পড়েছো তার নিশ্চয়ই পাওয়ার, বা যদিও বাংলা সেটা ক্ষমতা লেখা ছিল, ফিজিক্স বা সাধারণ বিজ্ঞানে তোমরা জেনেছো পাওয়ার কাকে বলে। আমরা খুব সহজ করে যেটা বলি যে কাজ করার হারকে পাওয়ার, অর্থাৎ একক সময়কৃত কাজকে পাওয়ার বলে এবং একে পি দিয়ে প্রকাশ করা হয়। একটু সহজ করে বলি, কোনো যন্ত্র, কোনো ব্যক্তি বা কোনো বস্তু যদি টি সময়ে ডাব্লিউ পরিমাণ কাজ করে তাহলে তার ক্ষমতা বা পাওয়ার পি হবে ডাব্লিউ/টি, যেটাকে আমরা জুল পার সেকেন্ড একক বলছি, অর্থাৎ কাজের একক জুল, সময় একক সেকেন্ড, সেই হিসেবে পাওয়ার পির একক হচ্ছে জুল পার সেকেন্ড। যদিও পরবর্তীতে জুল পার সেকেন্ডকে আরেকটি একক দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, সেটাকে বলা হচ্ছে ওয়াট। এটা গেল ফিজিক্সের ভাষায়, বিজ্ঞানের ভাষায়। কিন্তু ইলেকট্রিক্যাল বা বৈদ্যুতিক সার্কিটে কতটুকু কাজ হচ্ছে সেই কাজটা আমরা কিভাবে নির্ধারণ করব বা কিভাবে ডিফাইন করব। বৈদ্যুতিক সার্কিটে যদি কিউ একক চার্জ ভি ভোল্ট বৈদ্যুতিক চাপে টি সময় যদি প্রবাহিত করা হয় তাহলে সেই সার্কিট কর্তৃকৃত কাজ কি হবে। সেই সার্কিট কর্তৃকৃত কাজ ডাব্লিউ সমান কিউ ভি। কি হচ্ছে চার্জ এবং ভি হচ্ছে যে চাপে, যে বৈদ্যুতিক চাপে আমরা চার্জটাকে স্থানান্তরিত করছি, অর্থাৎ ডাব্লিউ সমান কিউ ভি। তাহলে আমরা এই যে 1 নম্বর সমীকরণ ডাব্লিউর পরিবর্তে যদি আমরা কিউ ভিটা বসাই তাহলে পি সমান পাচ্ছি কিউ ভি বাই টি জুল পার সেকেন্ড। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এখন আমরা বৈদ্যুতিক কারেন্টের একটা সংজ্ঞা জানি যে প্রতি সেকেন্ডে চার্জের পরিমাণ, অর্থাৎ প্রতি সেকেন্ডে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় তাকে আমরা বৈদ্যুতিক কারেন্ট বলি। অর্থাৎ যদি কোনো পরিবাহের মধ্য দিয়ে টি সময় কিউ পরিমাণ চার্জ প্রবাহিত হয় তাহলে একক সময় প্রবাহিত হবে কিউ বাই টি, এবং এটাকে বৈদ্যুতিক কারেন্ট আই দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে, অর্থাৎ আই সমান কিউ বাই টি। তাহলে আমরা সমীকরণ 2 এ কিউ বাই টির পরিবর্তে আই লিখতে পারি।
তাহলে পি সমান আসছে কিউ বাই টি পরিবর্তে আই, এবং ভি তো এই ভিটাই হচ্ছে এই ভি, তাহলে পি সমান ভিআই, অর্থাৎ ভিআই জুল পার সেকেন্ড। এই জুল পার সেকেন্ডকে আমি আগে বলেছি এটাকে ওয়াট বলা হয়, অর্থাৎ 1 জুল পার সেকেন্ডকে 1 ওয়াট বলা হয়। চাইলে আমরা 1 ওয়াটের সংজ্ঞাটাও বলতে পারি যে কোনো বৈদ্যুতিক লোড বা বৈদ্যুতিক উৎস বা বৈদ্যুতিক যন্ত্র প্রতি সেকেন্ডে 1 জুল পরিমাণ যদি কাজ করে, আবারও বলছি কোনো বস্তু যন্ত্র বা ব্যক্তি না বলি, কোনো যন্ত্র বৈদ্যুতিক যন্ত্র প্রতি সেকেন্ডে যদি 1 জুল পরিমাণ কাজ করে, তাহলে সেই যন্ত্রকে বলা হবে 1 ওয়াট বিশিষ্ট একটি যন্ত্র। তাহলে যদি বলি কোনো যন্ত্রর পাওয়ার হচ্ছে 50 ওয়াট, এটা দ্বারা কি বুঝবো আমরা? যদি কোনো যন্ত্রর ওয়াট বা পাওয়ার যদি হয় 50 ওয়াট, তাহলে এটা দ্বারা বুঝবো যে এই যন্ত্র দিয়ে আমরা প্রতি সেকেন্ডে 50 জুল পরিমাণ কাজ সম্পাদন করতে পারবো। তো ঠিক আছে, আমরা সর্বশেষ লাইনে দেখতে পাচ্ছি বৈদ্যুতিক পাওয়ার বলতে আমরা বুঝছি বৈদ্যুতিক চাপ এবং কারেন্টের গুণফল। ইলেকট্রিক পাওয়ারের বিভিন্ন একক রয়েছে। আমরা এর আগের স্লাইডে দেখলাম বৈদ্যুতিক পাওয়ার একক হচ্ছে ওয়াট, আর বৃহত্তম একক যেটা আমাদের বাণিজ্যিকভাবে যে এককগুলো আমরা ব্যবহার করি কিলোওয়াট, মেগাওয়াট, এগুলো 1 কিলোওয়াট সমান 1000 ওয়াট, 1 মেগাওয়াট সমান 10⁶ ওয়াট। তোমরা দশের সূচকগুলো জানো, মেগা, কিলো, হেক্টো, গিগা, মিলি, মাইক্রো, এগুলো সম্বন্ধে আমাদের ধারণা আছে। 1 মেগা মানে হচ্ছে 10⁶, 1 মেগাওয়াট হচ্ছে 10⁶ ওয়াট অথবা 10⁻³ কিলোওয়াট, মানে 10⁻³ আর কিলো মানে হচ্ছে আবার 10⁻³ মানে 10⁶ ওয়াট হচ্ছে। তো আমরা চাইলে 10⁶ ওয়াটকে 10⁻³ কিলোওয়াটও বলতে পারি। এছাড়াও আরেকটি একক ব্যবহার হয় বেশিরভাগ ক্ষেত্রে পাওয়ার, যেটা ইলেকট্রিক যন্ত্র যেগুলো মোটর টাইপের, এগুলোতে আমরা হর্স পাওয়ার বলি, যেটাকে বাংলায় বলছি অশ্বশক্তি। এই এক অশ্বশক্তি হচ্ছে 550 ফুট পাউন্ড পার সেকেন্ড অথবা 33,000 ফুট পাউন্ড পার মিনিট বলা যায়। আবার সবচেয়ে বেশি ব্যবহৃত যেটি হয় বা যেটা আমরা জানি, আমাদের বইও আছে, তোমরা দেখেছো, এক অশ্বশক্তি বা 1 হর্স পাওয়ার সমান হচ্ছে 746 ওয়াট। এটা মনে রাখতে হবে, আমাদের যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আছে সেগুলোতে লাগে হর্স পাওয়ারকে যদি আমরা ওয়াটে কনভার্ট করতে চাই। আমরা এই স্লাইডে জানার চেষ্টা করব পাওয়ার ভোল্টেজ, কারেন্ট এবং রেজিস্ট্যান্সের সম্পর্ক। ওকে, আমরা আগে দেখেছি পি সমান W/T, আবার আমরা জানি W সমান VIT, মানে QV ছিল QV, কিউ আবার হচ্ছে IT। আগের স্লাইডগুলো দেখলে দেখতে পাবে এই যে কিউ সমান IT, যদি আমরা আর গুণ করি কিউ সমান IT, অর্থাৎ 4 সমান কারেন্ট সমান। ওকে, আমরা এই জিনিসটা এখানে দিয়েছি, W সমান QV ছিল, কিউ এর পরিবর্তে আমরা IT দিলে VIT হয়। তো আমরা W পরিবর্তে VIT লিখবো, এই যে লিখেছি। তো টি কাটা যায়, তাহলে P সমান VI। আবার আমরা যদি ভি ওহমের সূত্র অনুযায়ী ভি সমান জানি IR, আই তো এই আইটা হচ্ছে AI, আর ভি পরিবর্তে আমরা লিখেছি IR। AI এবং AI গুণ করে হচ্ছে I²R। ওকে, আবার I সমান জানি আমরা V/R, তাহলে হচ্ছে V²/R। তো আমরা এই যে P সাথে IR এর সম্পর্ক, P সাথে VR এর সম্পর্ক, P সাথে IR, এই যে সম্পর্কগুলো একটা আমরা পাই চার্টের মাধ্যমে দেখতে পারি। এখানে মেইনলি 4টা প্যারামিটার নিয়ে কথা বলা হয়েছে চারটি সূত্র আকারে, P, V, R এবং I। P যেন পাওয়ার, V হচ্ছে ভোল্ট, R হচ্ছে রেজিস্ট্যান্স যেটাকে ওহম বলছি আমরা, I হচ্ছে অ্যাম্পিয়ার, কারেন্ট। ওকে, একটার সাথে বাকিগুলো জোড়া জোড়ের সম্পর্ক, যেমন I এর সাথে যদি আমি বলি P এবং V এর সম্পর্ক কি, আবার যদি বলি I এর সাথে PR এর সম্পর্ক কি, অথবা I এর সাথে RV এর সম্পর্ক কি, মানে জোড়ায় জোড়ায় নিলে এরকম 3টা করে সূত্র আসে। যেমন I এর 3টে সূত্র, R এর 3টে সূত্র, V এর 3টে সূত্র, এইভাবে এই 4টা মনে রাখার চেষ্টা করবো। তবে এইভাবে মনে রাখার সহজ কৌশল আছে, ওহমের সূত্র ধরে আগাতে হবে। যেমন V সমান IR এবং P সমান VI, এই দুটি সূত্র দিয়ে সব সূত্রগুলো বের করা যাবে। ওকে, এখন আমরা ইলেকট্রিক পাওয়ার শেষে এখন ইলেকট্রিক এনার্জি নিয়ে একটু কথা বলবো। ইলেকট্রিক এনার্জি মানে শক্তি। আচ্ছা, তোমরা ফিজিক্সে বা সাধারণ বিজ্ঞানে দেখেছো কাজ এবং শক্তির একক এবং তাদের মাত্রা সমীকরণ একই। কাজ করার সামর্থ্যকে আমরা শক্তি বলি। বৈদ্যুতিক ক্ষেত্রে এনার্জি, ইলেকট্রিক এনার্জি বা বৈদ্যুতিক শক্তি বলতে কি বোঝে সেটা আমরা বুঝবার চেষ্টা করব। তোমরা এর আগে স্লাইডে দেখেছো পাওয়ারের সংজ্ঞায় যে একক সময়কৃত কাজকে বলা হয় পাওয়ার, অর্থাৎ P সমান W/T, তাহলে W সমান হবে P × T। এই তো এই ইকুয়েশন থেকে কিন্তু সংজ্ঞাটা বলা হচ্ছে বৈদ্যুতিক ক্ষমতা বা পাওয়ার একটি সার্কিটে যতক্ষণ কাজ করে,
অর্থাৎ নির্দিষ্ট কোনো ওয়াটের বা পাওয়ারের কোনো যন্ত্র বা ব্যক্তি বা বস্তু, আচ্ছা বারবার ব্যক্তি বলছি, ব্যক্তি এখানে বিষয়টা আসবে না, কোনো বস্তু বা কোনো যন্ত্র, নির্দিষ্ট ওয়াটের কোনো বস্তু বা যন্ত্র যত সময় ধরে কাজ করবে সেই সময় এবং তার ক্ষমতা গুণ করলে আমরা তার ব্যয়িত শক্তি বা এনার্জিটি পাবো। ডাব্লিউ সমান পি ইন্টু টি। এর একক বের করা খুব সহজ। আমরা পির একক বলেছি ওয়াট, সময়ের একক হচ্ছে বড় একক হচ্ছে আওয়ার, ওয়াট আওয়ার। আচ্ছা, আর এর বড় একক হচ্ছে কিলোওয়াট আওয়ার, কিলোওয়াট আওয়ার, অর্থাৎ পাওয়ারের বড় একক কিলোওয়াট। আমরা আগে বলেছি সময় একক আওয়ার, আওয়ার আকারে ধরবো আমরা। ওকে, তাহলে এই যে কিলোওয়াট আওয়ার যেটা বললাম এককটি, এটাকে ইউনিট বলা হয়। তা আমরা বিভিন্ন কোম্পানি থেকে যে আমরা বাসা বাড়িতে বিদ্যুৎ নিচ্ছি, বিদ্যুৎ শক্তি নিচ্ছি, এই বিদ্যুৎ শক্তিতে বিভিন্ন বাসা বাড়ি বিভিন্ন ইলেকট্রিক্যাল লোড চালনা করি। এই ইলেকট্রিক লোডগুলো কী পরিমাণ বিদ্যুৎ শক্তি নিচ্ছে সেটা আমাদের মেজার করতে হয় এবং সেভাবে মাস শেষে একটা পেমেন্ট করতে হয় আমাদের। তো একটা বাসায় আমরা কতটুকু বিদ্যুৎ শক্তি নিচ্ছি, গ্রহণ করছি, সেটা মেজারমেন্টের জন্য একটা মিটারের ব্যাপার। সেই মিটারটির নাম আছে এনার্জি মিটার। আমরা অনেক ক্ষেত্রে কিলোওয়াট আওয়ার মিটারও বলি। তোমাদের প্রত্যেকের বাসায় আছে, সিঁড়িঘর বা কাছাকাছি দেখতে পাবে তোমরা। এই মিটারের সাহায্যে আমাদের বৈদ্যুতিক শক্তি কতটুকু ব্যবহার করছে, খরচ করছে সেটা হিসেব করা এবং এই অনুযায়ী আমরা মাস শেষে বিদ্যুৎ বিল দিই। তো এই যে পরিমাণ এনার্জি খরচ করছি সেই এনার্জি খরচের ক্ষুদ্রতম এককটাকে আমরা কিলোওয়াট বলছি, 1 কিলোওয়াট, যেটাকে আমরা 1 ইউনিট বলি। যারা তোমাদের বাবা বা ভাই বা যারা বিদ্যুৎ বিল পরিশোধ করছে তারা ইউনিট সম্পর্কে ধারণা থাকবে তাদের, যে আমরা বলি যে আজকে এই মাসে আমাদের এত ইউনিট বিদ্যুৎ খরচ হয়েছে, সেভাবে আমাদের প্রতি ইউনিট কত টাকা সেভাবে আমাদের পেমেন্ট করতে হয়। আমরা এই চ্যাপ্টার যে ম্যাথমেটিক্সগুলো আছে, গাণিতিক সমস্যা, সেগুলো সমাধান করলে আমরা আরও ক্লিয়ার হবো। 1 কিলোওয়াট আওয়ারকে আমরা আবার 1 বিটিইউ বলি, বোর্ড অফ ট্রেড ইউনিট, বাণিজ্যিক একক। তোমাদের বই আবার বিওটি লেখা আছে, বিওটি। আর বিওটি বা বিটিইউ দুটি ব্যবহার হয়, বোর্ড অফ ট্রেড ইউনিট। এটাকে 1 কিলোওয়াট আওয়ার বা 1 ইউনিট বলা হয়। এনার্জি এবং পাওয়ার সম্পর্কে একটা ম্যাজিক্যাল ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছ, পিই এবং টি, এই যে সম্পর্কগুলো আমরা যদি এটাকে ঢেকে রাখি, অর্থাৎ এই পি সমান যদি বলি কত, তার ই বাই টি। আবার যদি আমরা ই সমান যদি বলি পি ইন্টু টি। এটা হচ্ছে ইলেকট্রিক এনার্জি এবং ইলেকট্রিক পাওয়ারের সম্পর্ক। আমরা আগে বলেছি ওয়াট পরিমাপের জন্য মিটার ব্যবহার হয়, একটা মিটার যেটার মাধ্যমে আমরা একটা লোড, ইলেকট্রিক লোড কত ওয়াটের সেটা পরিমাপ করতে পারি, কোনো একটা যন্ত্র কত ওয়াটের সেটা পরিমাপ করা যায়, ইলেকট্রিক যন্ত্র। তো সেই মিটারটাকে বলা হচ্ছে ওয়াট মিটার। এর এককের নামে আমরা বলছি, পাওয়ার মিটার না, ওটা ওয়াট মিটার বলি আমরা সাধারণত। এই যে সিঙ্গেল ফেজ লাইনে যে ওয়াট মিটার আমরা ব্যবহার করি তার ইন্টারনাল ব্লক ডায়াগ্রামগুলো, ইন্টারনাল যে গঠন স্ট্রাকচার, সেটা আমরা ছবিতে দেখতে পাচ্ছি। একটা ওয়াট মিটারে মাত্রই 2টি কয়েল ব্যবহার হয়, এমন জটিল কোনো ফাংশন নেই। এটা হচ্ছে একটা অ্যানালগ টাইপের ওয়াট মিটারের ইন্টারনাল কনস্ট্রাকশন। একটা ওয়াট মিটারে 2টি কয়েল ব্যবহার হয়, একটা হচ্ছে কারেন্ট কয়েল, একটা হচ্ছে প্রেশার কয়েল। আমরা এই পাশে দেখতে পাচ্ছি সোর্স, যে সোর্স থেকে লোডটি চলবে, এই পাশে হচ্ছে লোড। সোর্সের 2টা পয়েন্ট দেখতে পাচ্ছ এবং লোডের 2টা পয়েন্ট। এই 2টা পয়েন্ট কীভাবে কারেন্ট কয়েল এবং প্রেশার কয়েলে যুক্ত হয়েছে সেটা তোমরা ভালোভাবে আত্মস্থ করার চেষ্টা করবে এবং মাঝে মধ্যে পরীক্ষায় দেয় যে একটি সিঙ্গেল ফেজ ওয়াট মিটারের সংযোগ চিত্র দেখো, তাহলে এতটুকু চিত্রটা আঁকলেই চলবে এবং এগুলো ডিফাইন করবে। যেমন কারেন্ট কয়েলকে সিসি বলা হয় শর্ট ফর্মে, প্রেশার কয়েলকে বলা হয় পিসি। তো এইভাবেই একটা সিঙ্গেল ফেজ ওয়াট মিটার কীভাবে সোর্স থেকে লোডে যুক্ত হয় এবং একটা লোডের ওয়াট কত ওয়াট সেটা পরিমাপ করে, সেই সংযোগ চিত্রটা এখানে এই স্লাইডে দেখানো হয়েছে। ব্যবহারিক ক্ষেত্রে আমরা ওয়াট মিটারকে এইভাবেই দেখতে পাই, বিভিন্ন ল্যাবে তোমরা হয়তো দেখবে। এবং এখানে যে স্কেলটি দেওয়া আছে সেখানে বড় করে একটা ডাব্লিউ লেখা দেখতে পাচ্ছ। এই ডাব্লিউ দ্বারা আসলে মেইনলি ওয়াট বোঝানো হচ্ছে, এটাই ওয়াট মিটার। আমরা এখন সিঙ্গেল ফেজ এনার্জি মিটারের সংযোগ দেখব। সিঙ্গেল ফেজ এনার্জি মিটার এবং সিঙ্গেল ফেজ ওয়াট মিটারের ইন্টারনাল কনস্ট্রাকশন একই। এখানে সিসি এবং পিসি থাকে, কারেন্ট কয়েল, প্রেশার কয়েল। কিন্তু এনার্জি মিটার যেহেতু মাস শেষে আমাদের একটা বিদ্যুতের হিসাব রাখে, এই জন্য এখানে একটা রেকর্ডিং সিস্টেম থাকে। তোমরা ব্যবহারিক যে এনার্জি মিটার বাসা বাড়িতে যেটা থাকে তোমরা দেখতে পাবো, এখানে বিভিন্ন ডিজিট আকারে প্রতিদিন বা প্রতি মাসে কত ইউনিট খরচ করছো সেখানে ডিজিটগুলো চেঞ্জ হয়ে আমাদের প্রিভিয়াস ভ্যালু এবং আফটার ভ্যালু এই দুটো থেকে হিসেব করে কত ইউনিট মাস শেষে আমরা
ব্যবহার করলাম সেটা খুব অনায়াসে বের করতে পারি। এবং একটা সিঙ্গেল ফেজ এনার্জি মিটারে 4টা পয়েন্ট থাকে। প্রথম দুটো পয়েন্ট হচ্ছে সাপ্লাই, যার একটা লাইভ এবং অর্থাৎ আমরা যেটা ফেজ এবং নিউট্রাল বলছি, দুটো তার সংযোগ করতে হয়, এবং অপর দুটো তার থেকে বের হয়ে গেছে আমাদের বাসা বাড়িতে মাত্র দুটো তার ঢোকে, একটা হচ্ছে নিউট্রাল আর একটা হচ্ছে ফেজ। এই দুটো থেকে আমরা প্যারালাল সংযোগ করে বিভিন্ন ধরনের লোড চালনা করি। এবার আমরা এই চ্যাপ্টারের কিছু গাণিতিক সমস্যা নিয়ে কথা বলার চেষ্টা করবো, এবং এই সমস্যাগুলো যদি সমাধান করি এবং বুঝবার চেষ্টা করো তোমরা, তাহলে এই চ্যাপ্টারের সূত্রগুলো নিয়ে তোমাদের আর কোনো ভীতি থাকবে না, কোনো দ্বিধা থাকবে না। তো আমরা বিভিন্ন বাল্বে গায়ে মাত্র দুটো তথ্য সবসময় সচরাচর দেখি, এবং দোকানে কিনতে গেলে আমাদের এই তথ্যগুলি বলতে হয়, বিশেষ করে কত ওয়াটের সেটা বলতে হয়। বাংলাদেশের প্রেক্ষাপটে প্রত্যেকটা আবাসিক এলাকায় বৈদ্যুতিক সংযোগ দেওয়া থাকে 220 ভোল্টের লাইন, যার কারণে ভোল্টেজ বলার প্রয়োজন হয় না। আমরা শুধু বলি যে এত ওয়াটের একটি বাল্ব দেন, এসি বা ডিসি এটা উল্লেখ করে নিতে হয়। এসি হলে বুঝে নিতে হবে এটি 220 বা 230 ভোল্টের লাইনে চলবে। তো একটা বাতির গায়ে মেইনলি দুটি তথ্য দেওয়া থাকে। তোমরা যে ফিলামেন্ট ইনক্যান্ডেসেন্ট ল্যাম্পগুলো দেখো, যেটা আমরা বাল্ব, সচরাচর বাল্ব বলতে যেটা বলছি এনার্জি সেভিং বাল্ব না, ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প, ফিলামেন্ট বাল্ব যেগুলোর একটা ফিলামেন্ট থাকে। তো এই ফিলামেন্ট বাল্বের গায়ে দেখবে যে দুটো তথ্য থাকে, একটা হচ্ছে কত ভোল্ট এবং কত ওয়াট। তো বাল্বের গায়ে লেখা থেকে 230 ভোল্ট 60 ওয়াট আছে। এটা দিয়ে আমরা কি বুঝি, আমরা 4টি পয়েন্টে বুঝবার চেষ্টা করব। 230 ভোল্ট সর্বলাইনে বাতিটি সর্বোচ্চ আলো বিকিরণ দেবে। এই 230 ভোল্ট দ্বারা বোঝানো হচ্ছে যে এই বাতিটি সর্বোচ্চ 230 ভোল্ট লাইনে ব্যবহার করা যাবে, এবং এই অবস্থাতে সে 60 ওয়াটের পরিমাণ আলো দেবে। হ্যাঁ, এর নিচে ভোল্টেও চলবে, 220 ভোল্টের লাইনেও চলবে। যদি ভোল্টেজ কমিয়ে গিয়ে 180 ভোল্ট হয় তাও চলবে, বাট আলো কম দেবে, কম ওয়াটে জ্বলবে। আবার 240 বা 250 ভোল্ট যদি কোনো কারণে হয়ে যায়, তাহলে বাল্বটি এর চেয়ে আর বেশি আলো দেবার সুযোগ নেই, বাল্বটি তো কেটে যাবে। এটার ম্যাক্সিমাম টলারেন্স ভোল্টেজটাই হচ্ছে 230 ভোল্ট। ওকে, এইটা থেকে আবার আমরা এই বাল্বের ফিলামেন্ট রেজিস্ট্যান্স বের করতে পারি, কারণ এখানে ভি দেওয়া আছে, পি দেওয়া আছে। পি এবং ভির সাথে আর এর সম্পর্ক কি তোমরা জানো নিশ্চয়ই, ভি স্কোয়ার বাই আর। আমরা এই যে চার্ট একটা বলেছি এখানে, এখানে সেই সূত্রগুলো চলে আসছে এই যে চার্টটাতে। ওকে, আর সমান এই বাল্বের ফিলামেন্ট রেজিস্ট্যান্স আর সমান ভি স্কোয়ার বাই আর। এভাবে আমরা পাচ্ছি যে বাল্ব 230 ভোল্ট 60 ওয়াট আছে, সেই বাল্ব ফিলামেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে, ফিলামেন্ট রেজিস্ট্যান্স হবে 806.67 ওহম। ওকে, এখন গ নাম্বারে আমরা বলছি যে বাতিটি এত ওহম রেজিস্ট্যান্স অতিক্রম করতে কারেন্টের প্রতি সেকেন্ডে 60 জুল তড়িৎ শক্তি অপচয় হবে। আচ্ছা, এটা একটু বেশি জটিল হয়ে গেল কথাটি, আমরা সহজ করে বলি। 60 ওয়াট মানে কি জানি, জুল পার সেকেন্ড। ওকে, তার এই বৈদ্যুতিক বাল্বটি প্রতি সেকেন্ডে 60 জুল পরিমাণ কাজ করবে, এবং এই কাজ করার সময় এর যে ফিলামেন্ট আছে সেই ফিলামেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে 806.67 ওহম। এই রেজিস্ট্যান্সকে আর ভিতরে যে কারেন্ট প্রবাহিত হবে সেটাকে এই রেজিস্ট্যান্সকে অতিক্রম করতে হবে। আমরা চাইলে এখান থেকে এর ভিতরে কত কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটাও বের করতে পারবো। বর্তনীতে অর্থাৎ যদি আমরা এই বাতিটি 6 ঘন্টা টানা চালাই, তাহলে কতটুকু বিদ্যুৎ খরচ হবে বা কতটুকু এনার্জি সে খরচ করবে। আমরা এনার্জির ক্ষেত্রে বলেছিলাম পি ইন্টু টি। এখানে পি হচ্ছে 60 ওয়াট, টি হচ্ছে 5 ঘন্টা, ওয়াট আওয়ার, অর্থাৎ 60 এবং 5কে গুণ করতে হবে। তাহলে আমরা 5 ঘন্টা যদি চালনা করি তাহলে এনার্জি খরচ হবে হচ্ছে 5 6 30 300 ওয়াট আওয়ার। এটাকে যদি আমরা কিলোওয়াটে নিয়ে যেতে চাই তাহলে 1000 দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমরা কিলোওয়াট আওয়ার পাবো, অর্থাৎ 0.3 ইউনিট। 2 নম্বর সমস্যায় বলছে যে 100 ওয়াট একটি বাতি 220 ভোল্ট সরবরাহের লাইন হতে কারেন্ট নিচ্ছে এবং 2 ঘন্টা ধরে জ্বলছে। বাতিটি কতটুকু শক্তি এনার্জি করবে? এখানে দেওয়া আছে ওয়াট পি এবং দেওয়া আছে ভোল্ট ভি এবং দেওয়া আছে সময় টি। তাহলে ই কত, ওই সূত্রটা আমাদের করে নিতে হবে এবং 1000 দিয়ে ভাগ করে কিলোওয়াট আওয়ার বের করে নিতে হবে, তাহলে ইউনিট আমরা জানতে পারবো। 3 নম্বর সমস্যায় বলা হচ্ছে 25 ওহমের একটি বৈদ্যুতিক হিটার 230 ভোল্ট লাইনে 0.2 ওহমের একটি রেজিস্ট্যান্স কেবল দিয়ে সংযোগ করা আছে। মানে কেবলের রেজিস্ট্যান্স 0.2। যদি আমরা এই অঙ্কতে কেবলের রেজিস্ট্যান্সটা আমরা অ্যাভয়েড করব, কারণ কেবলের রেজিস্ট্যান্সের তুলনায় আমাদের বৈদ্যুতিক হিটার রেজিস্ট্যান্স অনেক বেশি। হিটারটি 2 ঘন্টা ধরে চলে কত এনার্জি খরচ হবে? আগের অঙ্কটার মতোই কিছুটা। এখানে আর দেওয়া আছে, ভি দেওয়া আছে, টি দেওয়া আছে, ই বের করতে হবে। তাহলে ইর সাথে ভি আর টি সম্পর্ক কি? এই যে ভি আর এবং টি সম্পর্ক,
পিটি থেকে এভাবে স্টেপ বাই স্টেপ এই সূত্রগুলো আমরা বের করতে পারবো। আমাদের প্রশ্নে কি কি প্যারামিটার বা দেওয়া আছে সেগুলো জেনে কিন্তু আসলে সূত্রগুলোকে আলাদা আলাদা ফরম্যাটে নিয়ে যেতে হবে। যেমন সমান সবসময় পিটি দিয়ে অঙ্ক করা যাবে না, আবার ইটি দিয়ে শুধু ভিআইটি দিয়ে অঙ্ক করা যাবে না, কখনো কখনো এইভাবেও করতে হতে পারে। সেটা আমাদের বলে দিবে প্রশ্নতে কি দেওয়া আছে সেই অনুযায়ী আমাদের সূত্রগুলোকে কনভার্ট করতে হবে। ভিটি আর এগুলো যথাযথ মান বসিয়ে আমরা সবশেষে এই বাতিটি, এই বৈদ্যুতিক হিটারটি 2 ঘন্টা ধরে চললে কত কিলোওয়াট খরচ করছে বা কত ইউনিট সেটা আমরা দেখতে পাচ্ছি। এই হিটারটি 2 ঘন্টা শেষে 4.232 কিলোওয়াট বা ইউনিট খরচ করছে। এবার আসছি সর্বশেষ উদাহরণ, যেটা আমাদের বই এই ধরনের উদাহরণ দিয়ে অনেক অঙ্ক দেওয়া আছে এবং মজার ব্যাপার এবং আশার বাণী হচ্ছে আমাদের এই ধরনের প্রবলেমই আমাদের বোর্ড ফাইনাল পরীক্ষাতে দিয়ে থাকে এই চ্যাপ্টার থেকে, অর্থাৎ 6 নম্বর চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে আমাদের যদি কখনো কোনো রচনার প্রশ্ন হয় তাহলে এই ধরনের একটি প্রবলেম দেয় এবং এই প্রবলেমে যেটা বের করতে হবে সেটা হচ্ছে একটা বাসায় কোন নির্দিষ্ট মাসে কতটুকু বিদ্যুৎ খরচ হচ্ছে, কতটুকু টাকা পেমেন্ট করতে হবে। আমরা একটু অঙ্কটা পড়ে নিই। একটি বাড়িতে 30 ওয়াটের 10টি বাতি দৈনিক 6 ঘন্টা, 50 ওয়াটের 6টি বাতি দৈনিক 4 ঘন্টা, 80 ওয়াটের 5টি ফ্যান দৈনিক 8 ঘন্টা, 0.5 অ্যাম্পিয়ার প্রবাহে একটি টেলিভিশন দৈনিক 10 ঘন্টা, 2.25 এইচপি হর্স পাওয়ার যেটাকে বলা হচ্ছে এর একটি পাম্প মোটর দৈনিক 45 মিনিট এবং 50 সময় একটি ইলেকট্রিক স্টোভ দৈনিক 3 ঘন্টা চলে। এটা একটা অ্যাভারেজ হিসাব করা হয়েছে আর কি, যে একদিনে এই লোডগুলো এইভাবে এত ঘন্টা ধরে চলে। ওই বাড়িতে 220 ভোল্টের সরবরাহ আছে। তোমাদের আগেই বলেছি বাংলাদেশের প্রেক্ষাপটে প্রত্যেকটি আবাসিক এলাকায় 220 ভোল্টের সরবরাহ লাইন দেওয়া হয়। বুঝছো? তো 2014 সনের ফেব্রুয়ারি মাসে কত টাকা নির্ধারণ হয়েছিল, বা 2014 সনের ফেব্রুয়ারি মাসে ওই ব্যক্তি কতটুকু টাকা পেমেন্ট করেছেন বিদ্যুৎ অফিসে। তো তোমরা এই ধরনের অঙ্ক অনেকগুলো দেখবে, প্রায় 30-40টার উপরে অঙ্ক তোমাদের টেক্সট বই আছে। তো আমি চেষ্টা করেছি এই অঙ্কটাতে সব কিছু নিয়ে আসবার, অর্থাৎ একটি অঙ্ক যদি ভালোভাবে শিখো এবং এই ফরম্যাটে, তাহলে অঙ্কগুলো অনেক সহজ মনে হবে এবং একটি অঙ্ক শিখলে তোমাদের 30-40টা অঙ্ক তোমরা অনায়াসে করতে পারবে। পরীক্ষার আগে 40টা অঙ্ক সলভ করা বা রিভিশন দেওয়া খুব টাফ ব্যাপার। এই জন্য আমরা একটা অঙ্ক ভালোভাবে শিখবো যেন এই অঙ্কের সাহায্যে বাকি অঙ্কগুলো খুব অনায়াসে খুব সহজে করা যায়। তো আমরা একটা টেবিল দেখতে পাচ্ছি, টেবিলের কলামগুলো কিভাবে আমরা সন্নিবেশ করেছি একটু দেখো। প্রথমে ক্রমিক নাম্বার, লোডের নাম, এই যে বিভিন্ন লোড যেমন বাল্ব, ফ্যান, টিভি, পাম্প, এগুলো প্রত্যেকটি লোডের ওয়াট, লোডের সংখ্যা এবং ওই লোডটি কত ঘন্টা ধরে চলছে সেটা, এবং সবশেষে ওয়াট আওয়ার। কারণ ওয়াট আওয়ার যদি আমরা না বের করতে পারি তাহলে কিলোওয়াট আওয়ার বের করতে পারবো না বা ইউনিট বের করতে পারবো না। ওকে, খুবই সহজ, জটিলভাবে ভাববার কিছু সুযোগ নেই এখানে। তো আমরা লোডগুলোর নাম লিখছি। এখানে আমাদের অঙ্কতে বাতি, 2 ধরনের বাতি ব্যবহার করছি আমরা, বাতি 1, বাতি 1, বাতি 2 এভাবে আমরা উল্লেখ করেছি। টিউবলাইট, যদি এখানে টিউবলাইট নেই, আমরা একটা ফরম্যাটে আমি টেবিলটি তৈরি করার চেষ্টা করেছি। টিউবলাইট নেই এখানে, এই জন্য ড্যাশ ড্যাশ চিহ্ন দিয়ে এটাকে আমরা অ্যাভয়েড করেছি। ফ্যান বা পাখা আছে, টিভি আছে, ইলেকট্রিক কেটলি বা হিটার বা স্টোভ এই ধরনের আছে একটা অংশ, ইলেকট্রিক পাম্প বা মোটর, এগুলো কমন, এগুলো এই ধরনের অঙ্কগুলোতে এই লোডগুলো থাকে। ওকে, বাতি 1 নম্বর বাতি যেটা 30 ওয়াটের এবং 10টি আছে 6 ঘন্টা ধরে চলে। তাহলে আমাদের এই সর্বশেষ কলামে হবে কি সি, ডি এবং এ 3 কলামের গুণফল, অর্থাৎ সি ইন্টু ডি ইন্টু ই, 1800 ওয়াট আওয়ার। বাতি 2 সেটা ওইভাবে 1200 ওয়াট আওয়ার পাচ্ছে। টিউবলাইট নেই। ফ্যান 80 ওয়াটে 5টা আছে, 8 ঘন্টা ধরে চলে, 3200 ওয়াট আওয়ার। টিভি 1100 ওয়াট আওয়ার। এখন ব্যাপার হচ্ছে যে 110 ওয়াট তো নেই, টিভির ওয়াট তো ওয়াটে দেওয়া নেই। দেখো, টেলিভিশন 0.5 অ্যাম্পিয়ার প্রবাহে চলে, এখানে ওয়াট উল্লেখ করে, মানে এটাকে একটু অন্যভাবে বলেছে তারা, মানে টেলিভিশনের ভিতর দিয়ে 0.5 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়। তো এখন তোমরা বলো তো টেলিভিশনটা কত ভোল্টের সংযোগের সাথে যুক্ত? 220 বলা আছে যে এই বাড়িতে 220 ভোল্টের সরবরাহ দেওয়া আছে। তাহলে টেলিভিশনটির ভি হচ্ছে 220, কারেন্ট হচ্ছে আই হচ্ছে 0.5 অ্যাম্পিয়ার। তাহলে ভি এবং আই যদি জানি তাহলে আমরা ওয়াট পি বের করতে পারবো, কারণ পি সমান আমরা জানি, পি সমান ভিআই। ওকে, অর্থাৎ 0.5 এবং 220 গুণ করলে আমরা 110 ওয়াট পাচ্ছি, যেখানে রাফ করা হয়েছে দেখো টিভির ওয়াট 220 এবং 0.5 অ্যাম্পিয়ার 110 ওয়াট। অনুরূপভাবে এখানে পাম্প, ইলেকট্রিক পাম্প আছে একটা মোটর, সেটা হর্স পাওয়ার দেওয়া আছে 2.25 হর্স পাওয়ার। এখান থেকে আবার ওয়াটে নিয়ে যেতে হবে। আমরা 1 হর্স পাওয়ার সমান জানি 746 ওয়াট, তো মনে আছে কি না 746। তাহলে 2.25
হর্স পাওয়ার সমান হচ্ছে 2.25 ইন্টু 740 ওয়াট, সব মিলে 1678.5 ওয়াট, সেটা আমি এখানে লিখেছি। এগুলো রাফ সাইডে করে নিতে পারো তোমরা। ইলেকট্রিক কেটলি দেখো, ইলেকট্রিক কেটলিটা ওয়াট দেওয়া নেই, কোথায়, এই যে 50 সম একটি ইলেকট্রিক স্টোভ বা কেটলি, 50 সম মানে আর দেওয়া আছে ভিএইচ, ভি তো দেওয়া আছে 220, ভি এবং আর থেকে কিভাবে পি পাই আমরা, ভি স্কোয়ার বাই আর, এই যে পি সমান ভি স্কোয়ার বাই আর, এখান থেকে আমরা ওয়াট পেয়েছি 968 ওয়াট প্রায়। তো এইভাবে প্রত্যেকটি লোড দৈনিক কত ওয়াট আওয়ার কনজিউম করে এনার্জি সেটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে একদিনে এই লোডগুলো কতটুকু ওয়াট আওয়ার নেবে সবগুলো যোগ করতে হবে কলামের, সেটা হচ্ছে 11,462.9 ওয়াট আওয়ার। ওকে, পরের স্লাইডে যাচ্ছে। পরের স্লাইডে আমরা যেটা দেখতে পাচ্ছি যে একদিনে ব্যয়িত এনার্জি, যেটা আগের স্লাইডে দেখলাম আমরা 11,462.9 ওয়াট আওয়ার। তাহলে কত কিলো ওয়াট আওয়ার, 1000 দিয়ে জাস্ট ভাগ করতে হবে, তাহলে 11.463। এটা দৈনিক, প্রতিদিন খরচ হচ্ছে এটা, যেটা আমরা ইউনিট করছি। 28 দিনে ব্যয়িত এনার্জি, 28 দিন পেলাম কেন, কারণ প্রশ্ন দেওয়া হচ্ছে ফেব্রুয়ারি মাস, তো ফেব্রুয়ারি মাস তো 28 দিনও হয়, কখনো 29 দিন হয়। তাহলে কত সনের ফেব্রুয়ারি মাস, সেটা থেকে আমাদের লিপিয়ার জানতে হবে। যদি সেই বছরটি লিপিয়ার না হয় তাহলে 28 দিন হবে, আর যদি লিপিয়ার হয় 29 দিন দিয়ে আমাদের হিসেব করতে হবে। আর যদি অন্য কোনো মাস উল্লেখ থাকে তাহলে সেটা 30 দিনে 31 দিনে মাস, সেটা আমাদের বুঝে নিতে হবে। আর ফেব্রুয়ারি মাসের ব্যাপারে তোমরা একটু লিপিয়ারের ব্যাপারটা একটু লক্ষ্য করবে, যেমন 2014 সনের ফেব্রুয়ারি মাস, তো কোনো সন উল্লেখ করলে আমরা অনায়াসে চট করে বলে ফেলতে বা বলি, বা যারা প্রশ্ন করেন তারা এইভাবেই দেওয়ার চেষ্টা করেন যে কোন সনের ফেব্রুয়ারি মাস মানে সেটা লিপিয়ার 29 দিনের ব্যাপার থাকবে। কিন্তু আমার এই প্রবলেমে আমরা যেটা দেখতেছি 2014 সনের ফেব্রুয়ারি মাস বলছে, 2014 সন লিপিয়ার নয়, তাহলে এটা 28 দিনই হবে। আর একটা বছর লিপিয়ার কিনা সেটা আমরা জানি খুব সহজে, সেটা 4 দিয়ে ভাগ করে যদি ভাগফল নিঃশেষে বিভাজ্য হয়, আবারও বলছি কোনো সনকে 4 দিয়ে ভাগ করে যদি সেটা নিঃশেষে বিভাজ্য হয় তাহলে বুঝবো সেই বছরটি লিপিয়ার, অর্থাৎ সেই বছরের ফেব্রুয়ারি মাস 29 দিন, অন্য বছরের ফেব্রুয়ারি মাস 28 দিনের হবে। আবার আমাদের প্রশ্নে ছিল প্রতি একক বিদ্যুতের মূল্য হচ্ছে 5 টাকা 15 পয়সা। ওকে, তাহলে আমরা 28 দিনে টোটাল কত ইউনিট খরচ করছে ওই বাসা, সেটা আমরা দেখতে পাচ্ছি 320.96, প্রায় 321 ইউনিট। তাহলে তাকে ওই মাসের জন্য কত টাকা পেমেন্ট করতে হবে, এক ইউনিটের টাকা দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি, সবশেষে আমরা সেই কাঙ্ক্ষিত উত্তর পেলাম 1652 টাকা 94 পয়সা। তো এটি ছিল আমাদের সর্বশেষ 4 নম্বর গাণিতিক সমস্যার সমাধান। আশা করছি তোমরা খুবই ভালো বুঝেছো এবং এই সমাধানের সাহায্য নিয়ে টেক্সট বইয়ের বাকি অঙ্কগুলো বুঝবার চেষ্টা করবে আশা করছি। সবশেষে সবার সুস্থতা কামনা করে আমি আমার এই ভিডিও ডিটেলস থেকে আপাতত বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।